তো হাজির ওখানে ওই অফিসে যাই। তো যাওয়ার পরে উনি অফিসটা মানে সাজাচ্ছে, ওর দেখানোর পর তো ওনার একটা বেডরুম আছে, ওই বেডরুমে সে আমার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার মানে সে আমার মানে আমার খুবই খারাপ লাগে যে আমার ওড়নাটা খুলে ফেললো, এবং খোলার পরে আমি বললাম, আমি তাও হাসতেছি, কোনো কথা বলছি না, কারণ আমার কথা যে সিচুয়েশনটা আমাকে বুঝে নিতে হবে, কারণ আমি জোরাজোরি করলে আমার ঝামেলা হবে। তখন সে মানে একটা পর্যায়ে সে আমাকে বললো যে তুমি আমার সাথে একটু অ্যাটাচড হও, আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি। আমি বললাম যে 20,000 না, সরি 10,000। তা আমি বলছি যে আমি একটা শর্তে রাজি আছি, যে সত্যটা কি যে আমাকে নিজেকে দিব, আমার এত সাধারণ নিজেকে আমি আপনাকে দিব, কিন্তু এটা 20,000 10,000 টাকার বিনিময়ে না, আপনার এই ফ্ল্যাটটা আমাকে দিতে হবে, তাহলে আমি আমার নিজেকে পুরোটাই আমি দিয়ে দিব, তাহলে আমার একটা বেসিক থাকবে। তখন সে আমাকে লজ্জা দিয়ে বললো, তোমাদের মতো ঢাকা ভার্সিটির মেয়েরা 5,000 টাকায় পাওয়া যায় সস্তায়। তা আমি বললাম যে যদি পাওয়া যায় তা তাদের কাছে যান, আপনি আমার কাছে আসতেছেন কেন? পরে এক ফোঁটা পর্যায়ে সে পা জড়ায় ধরে কান্নাকাটি করে, পরে রিভলভার ধরে। আর তার রিভলভারটা ছিল হচ্ছে 9mm, কারণ আমি আবার রিভলভারটা চিনি কিভাবে, আমার বাবা ছিলেন কমিউনিস্ট পার্টির, তো সে অনেক রাইফেল টাইফেল নিয়ে করতো, কারণ আমার একটা কাকু হচ্ছে ক্রস ফায়ারে মারা যায়। তো সে 9mm নিয়ে আমাকে আবার বুকে করে। তখন বলে যাই, বললাম যে আপনি কি একটা মেয়ের জন্য কি আপনি মার্ডার করবেন, তাও আবার নিজেরই সাময়িক 10-15 মিনিটের চাহিদার জন্য? এটার জন্য তো আপনার কাছে অনেক মেয়ে আছে। তো আমার মনে হয় আপনার মাথা ঠান্ডা করা উচিত। তখনও তাকে আমি বুঝাচ্ছি যে আমার ঠান্ডা করা উচিত, আমার কিন্তু ওড়নাটা নাই, ঠান্ডা করা উচিত, কারণ আমার জন্য আপনি একটা মার্ডার কেন করবেন? আপনি পড়লে প্রয়োজনে আপনি একটা ফ্ল্যাট গেলে ফ্ল্যাট যাবে, কিন্তু মার্ডার গেলে ওই উকিলের ঘরে টাকাটা যাবে। আমার ছোটবেলাটা খুবই মানে স্ট্রাগল সম্পূর্ণ ছিল, বিকজ আমার ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে যে অনলি আমার মা ছাড়া আমার কেউ সাপোর্ট দেবার মতো কেউ ছিল না। এবং আমার মা দেখা যাচ্ছে এমনও দিন গেছে, আমার আম্মু প্রফেশনাল ডাক্তার, দেখা যাচ্ছে যে আমার বাবার উপর স্ট্রাগল করে সে আমার মানে বাবার উপর এমনও আছে যে কথা বাবা বলতেছে, এবং তাদের মধ্যে দাম্পত্য জীবনে এমনও কিছু কলহ আছে যে কলহের পরেও সে কিন্তু আমাকে সাপোর্ট করে গেছে, কারণ মানে বাবা ঠিক চাচ্ছে না যে তুমি পড়ালেখা করি, আর আমার রেজাল্টটাও খুব ভালো হতো না। ওকে, মানে গাধা ছিল, প্রচন্ড গাধা, অঙ্কে 0 ছাড়া কিছুই পাইতাম না। কয় সাবজেক্টে ফেল করছে সর্বোচ্চ? এমনও দিন গেছে 12টা সাবজেক্টের মধ্যে 9টাতে ফেল করে ফেলছি। 10-এ 9টা আমি করছি, সে 12টায় 9টা করছে। তুমি তো আমার চেয়ে ভালো স্টুডেন্ট, আমি শুধু চারুকলায় পাস করছিলাম। আচ্ছা, না চারুকলায় আমিও পাস করতাম, আঁকা আঁকিতে খুব ভালো লাগতো। ওকে। আর তো এমনও মানে আর আম্মু রেজাল্ট আনতে যেত, রেজাল্ট আনতে গেলে পরে দেখা যেত যে আম্মু প্রচুর অপমানিত হতো স্যাররা। ইভেন এমনও দিন গেছে যে খাতায় 0 দিয়েছে, 0 কেটে 1 দিয়ে দিয়েছি, তার মানে 100-তে 100 পাইছি, এমনকি 8 লিখে দিয়েছি, মানে 0-র পরে কি রেজাল্ট আসে। তখন স্যাররাও কনফিউশনে পড়তো, কি ব্যাপারে তো 0 পাইছে, এর কেন এরকম রেজাল্ট আসলো। তো একটা সময় গিয়েছে যে যেহেতু অঙ্ক পারতামই না, তখন স্যার ম্যাথ করাচ্ছে, ম্যাথ পারি না, তখন স্যার আমাকে সুন্দর করে অঙ্কে 0 করে দিয়েছে, মানে 0 করেছে, প্লাস স্যার আমাকে মারতে আসছে ডাস্টার দিয়ে। তো স্যারের মাথায় মাথায় উদ্ভট চিন্তা আসলো, টাকের পর বাড়ি মারবো, ডাস্টার দিয়ে বাড়ি মারছি। স্কুলে খেয়েছি টিসি। তো টিসি খাওয়ার পরে আমার আম্মু আমাকে নিয়ে মানে অনেক ঝামেলা। আমার বাবা তো আমাকে ক্লাস 5-এ পড়া মেয়ে ছিলাম, তখন আমার বাবা বলতেছে ওকে বিয়ে দিয়ে দেবো, এবং আমার ক্লাস 5 থেকে খালি বিয়ে 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 বিয়ে। তা আমার স্বপ্ন ছিল জানলা 5 পাস করছি, আচ্ছা 8 পাসটা করি, যেহেতু জেএসসি ছিলাম প্রথম ব্যাচ, তো 8 পাসটা করলে আমার একটা বিয়ে হবে না, আর আমার জামাইটা বেশি না, এটা রিক্সাওয়ালা হলেও হবে। তো পরবর্তীতে 8 পাসও হলো, রিক্সাওয়ালা জামাই চাইতা। ইভেন এসএসসি পাসও হলো। এসএসসি পাশে আমি মানে আমার আম্মুর অনেক স্ট্রাগল করে করে তারপর এসএসসির পরে আমার জীবনে মনে হলো একটা ধাক্কা এসে গেল, কারণ এসএসসিতে আমি টেস্টে অ্যালাউ হচ্ছিলাম না। তখন সবাই বলতেছিল আপনার মেয়ে, এটা মেয়ে নাকি, এটা কিছুই না, এর দিক কিছুই হবে না। আর আমার বাবা আমাকে মানে একদমই অবহেলা শুরু করে দিছে, যে বাবা বলতেছে যে ওর দিয়ে কিছু হবে না, ওর পিছনে টাকা ঢালা মানে একটা গাধার পিছনে ঢালা, মানে গাধার পিছনে ইনভেস্ট করে। তা আমার আম্মুর এতটাই আত্মবিশ্বাস ছিল যে আমার আম্মু বলছে আচ্ছা ও সমস্যা আছে, ও উঠুক না, ওকে ভেঙে ফেললে তো ভেঙে যাবে, ও উঠুক। কারণ আমার আম্মু ঢাকা ইউনিভার্সিটির। বাহ, আমিও ঢাকা ইউনিভার্সিটির। আচ্ছা, তো তোমার মা আমি তোমার মা তাহলে আমার বন্ধু। আপনারা আমাদের বড় ভাই, আর বড় ভাই বলেই এত সুন্দর করে ইজিলি কথাগুলো বলতে পারছি। তো পরবর্তীতে আমার আম্মু বলে যে একটা মানুষ পারে না ভালো কথা, সে তাকে যদি উৎসাহ দেই সে উঠে দাঁড়াবে, আর উৎসাহ না দিলেও ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আম্মু সবসময় উৎসাহ দিত, এবং দেখা যেত যে পড়ো, আম্মুর কথা একটাই যে তুমি যত কষ্ট করো পড়ো, পড়লে পারে তোমার মন ভালো হবে,
না পড়লে তোমার মনের মধ্যে অনেক শয়তানি ডিপ্রেশন আসবে। তো পরবর্তীতে আমি এসএসসিতে টেস্টে অ্যালাউ হই না, পরে আবার আম্মু আমার গ্রামের পাশে কুষ্টিয়াতে, তো কুষ্টিয়ার একটা স্কুল থেকে মানে কিছু টাকার বিনিময়ে বোর্ডে একজনের নাম, মানে সে পরীক্ষা দিচ্ছে না, মেয়ে মানুষ, তার জায়গাটায় আমি পরীক্ষা দিয়ে মানে বোর্ডের নামটা জাস্ট চেঞ্জ করে আসা। আমি কিন্তু পিওর কমার্সের স্টুডেন্ট ছিলাম। পরবর্তীতে 3 মাস আমি আর্টস পড়ে আমি রেজাল্ট আসে আমার 4.80। তো এটা আমি নিজেও অবাক হয়ে গেছি কিভাবে আসলো, কারণ আমি নিজে মনে হয় ওই টাইমটা আমি পড়ছি আসলে। কারণ আমার আম্মু প্রচুর মারধর খায় আমার বাবার হাতে। আমার মার খায় এবং আমার আম্মু যক্ষা হয়ে যায়, মুখ দিয়ে এত পরিমাণ ব্লিডিং বেরোয়, এবং আমার আম্মু বাঁচবে কিনা আমার সন্দেহ ছিল, এতটা খারাপ ছিল। আমি খালি কাঁদতেছিলাম যে আম্মু তোমার কি হবে। তো আম্মু অসুস্থ হওয়ার পরে, তারপরে আমার পরীক্ষা দেওয়ার পরে আমার আম্মুর হয়, তারপর আমার রেজাল্ট আসার পর এখন মনে বড় স্বপ্ন দেখতেছি যে আমি একটা ভালো কলেজে পড়বো। আর স্বপ্ন ছিল যে সিটি কলেজে পড়বো, না হলে কমার্স কলেজে পড়বো, কারণ আমাদের সময় হোয়াইট কালারের ড্রেসটা খুব বেশি ভালো লাগতো চোখে। তো আমারও ভালো লাগে দেখতে। তো হোয়াইট কালারের ড্রেসটা এত সুন্দর, আর্টস থেকে রেজাল্টটা করলাম, এখন আমি একটা ভালো জায়গায় কলেজে। তো আমার বাবা ওখানেও ঝামেলাটা করলো, মেয়ে মানুষ এত টাকা ইনভেস্ট করে লাভটা কি, মেয়ে মানুষ কি আর ওর 2 দিন পরে দিয়ে দেবো বিয়ে। তা আমার বাবা খালি আমার বিয়ের স্বপ্ন দেখাই, আর আমি মাঝে মাঝে একটু একটু বিয়ের স্বপ্ন দেখিও, যে সেই জন্য আমি মনে মনে ভাবতেছি রিক্সাওয়ালা থেকে আমি এখন সেলসম্যানে চলে আসছি, যে মানে স্টেপ বাই স্টেপ আমার উঠতেছে। যে তখন ভাবলাম আমি যদি একটা ভালো কলেজে পড়ি তাহলে একটা ভালো জামাই পাবো, মানে মূলত আমার মানে জামাইয়ের প্রতি একটা টেন্ডেন্সি ছিল আসলে। পড়ালেখা করতে জামাইয়ের জন্য, এক সময় রিক্সাওয়ালা জামাই, এক সময় সেলসম্যান জামাই, ওর জামাই লাগে। কি কি কাণ্ড! তো পরে তাই বলে তো আমার মানে এসএসসি মানে পরে আমার বাবা আমাকে বাংলা কলেজে ভর্তি করে দিল বাংলা কলেজে। তা আমার তো এখন বাংলা কলেজ আর ভালো লাগে না। তো এখন আমি আমার আম্মুকে বলতেছি, আম্মু আমার একটা বয়ফ্রেন্ড লাগবে। তা আমার আম্মু বলে তোমার জুতা দিয়ে পিটাবো, তুমি এগুলো কি বলো, পাগল হয়ে গেছো। তো বলছে তারপরে আমার ছোট বোনটা মার কাছেই কল লাগবে তোমার, ওই জন্য মানে আমার একটু মানে বলো যে আমার একটু মাথায় ঝামেলা আছে, ঝামেলা ভালো আছে। তো আম্মু আসলে মূলত বড় হচ্ছিলাম, কিন্তু বুদ্ধির দিক দিয়ে বড়টা হচ্ছিলাম না। তো পরবর্তীতে ছোট বোনটা আমাকে বলে যে তোর এত জামাই লাগে কেন? আচ্ছা জামাই লাগে তুই মনে মনে থেকে একটা ছেলে সিলেক্ট করে তারপরে তুই যা করছিস কর, কিন্তু তুই বলে বেড়াচ্ছিস কেন? কথা সত্য। আর আমার চয়েসটা থাকতো যে আজকে ওই ছেলের পা ভালো লাগতো, মানে মূলত আমি ছেলেদের পা খুব পছন্দ করি, কিন্তু পা ধুয়েও বসি নাই। না পায়ের আমার একটা টিচার আছে বলতে যে মেয়ে মানুষের পায়ের গোড়ালি খুব সুন্দর, শাড়ি পরলে এটা দেখতে খুব আকর্ষণীয় লাগে, আর ছেলে মানুষের পায়ের নখগুলো ক্লিন হতে হবে। ঠিক আছে আমারটা? হ্যাঁ আপনার ঠিক আছে। তো আমি ওই টিচারের কথা চিন্তা করতে, তো গোড়ালির দিকটা আগে দেখতো, শালার কত বড় শয়তান ওই স্যার। না স্যারটা ঢাকা ভার্সিটিরই। আরে যেই হোক, তুই গোড়ালির দিকে তাকাবি কেন? না উনি তো চারুকলার, উনার তো মন তো চারু থাকবে। উনি এটা চারু না, এটা শালা খারাপ। তো স্যার তো আমার পরবর্তীতে আমার বাবা আমাকে বাংলা কলেজে ভর্তি করে দেয়। তো বাংলা কলেজে ভর্তি হওয়ার পরে প্রবলেম হলো কি যে ওখানে তো অনেক ছেলে, এখন অফারও আসতেছে মাশাআল্লাহ, কিন্তু দুঃখজনক যে আমি বলতেছি যে আমি বাংলা কলেজে পড়ে বাংলাদেশ কলেজের ছেলের সাথে প্রেম করবো, এবার আমার টার্গেট থাকবে আমি ঢাকা ইউনিভার্সিটির ছেলের সাথে প্রেম করব। আরে বাহ, মানে আমি স্টেপে উঠতেছি আস্তে আস্তে, জামার গ্রেড বাড়তেছে। হ্যাঁ চাহিদার গ্রেডিংটা বাড়ছে। তো পরবর্তীতে এখন আমার টিচার লাগবে, তো আমার টিচার লাগবে, আমি তো পড়তে পারছি না, আমার আম্মু টিচার পড়তে পারছে না। তো এখন আমার কথা যে আমি যে টিচারটা নেব, টিচার নিলে একটা ভালো টিচার নেব, টিচারের সাথে প্রেমও করব। আমি এরকম জিনিস জীবনে দেখি নাই। ক্লাস 5 এতে খালি প্রেম করবে, 8 প্রেম করবে, 10 এ উঠে প্রেম করবে। মার কাছে গিয়েও যদি কয়েছে মামারে বয়ফ্রেন্ড, ওর হবেটা কি? ও টিচার নিবে, সেটাতে ওর দেখা শুনে নিতে হবে যে ওর সাথে প্রেম করব। তো দুঃখজনক কি হয়ে গেল যে এটা দুঃখজনক না, এটা হতাশাজনক। না পরবর্তীতে আমি টিচার পেলাম। তো টিচারটা পেলাম হচ্ছে পত্রিকায় প্রথম আলোয় নিয়োগ দিয়েছে, তো লেখা রয়েছে বুয়েটের, তো আর্কিটেক্টের, মানে ও পড়তেছে। তো তো তখন বুঝতাম না যে কি সাবজেক্ট কি। তখন সে স্যারটার নাম হচ্ছে রায়হান, তো তাকে ফোন দেই,
তা ফোন দেওয়ার পরে না মানে তাকে বলা হয় আপনার ডিমান্ড কত, তো অলমোস্ট সে বলে যে 15,000 টাকা। আয় হায়, তা আমি ভাবতেছি যে আমার এই 15,000 টাকায় তো আমার মানে মাস চলে যাবে। মাসও না, আমার মনে হয় 6 মাস চলে যাবে। তা আমি ভাবতেছি তখন মানে তার সাথে আর কিভাবে কথা বলা যায়, সে তো দেখি সেই ভাবালা ভাব, ভারী ভারী কণ্ঠে কথা বলছে, আর বুয়েটের মানে তো সব এক একটা মানে তার ভাবি আলাদা। তো ভাবি আলাদা না, ভাবি এক। তো পরবর্তীতে ঢাকা ভার্সিটিটা মিস্টেক হয়ে গেল। ও না, এর মধ্যে আবার একটা কাহিনী আছে। আমার মামা ছিলেন, সে ঢাকা ভার্সিটিতে পড়তো, সেও আমার এক বয়ফ্রেন্ড ছিল। তো সে এফ রহমান হলে থাকতো, তো তার সাথে থাকতে থাকতে ঢাকা ভার্সিটিটাও একটু ডিনাই করে ফেললাম যে বয়ফ্রেন্ড ছিল মানে কি তোমার বয়ফ্রেন্ডের লিস্টে ছিল? লিস্টে ছিল, চাওয়ার মধ্যে। হ্যাঁ চাওয়ার মধ্যে ছিল। বাদ যাবে না একটি শিশু, সবাই হবে তার বয়ফ্রেন্ড। তো ঢাকা ভার্সিটি মোটামুটি মানে এসএসসি মানে ইন্টারমিডিয়েটে ঘুরে বেড়াইছি, ঘুরে বেড়াতে বেড়াতে এখন এই বুয়েটটা টার্নিং এ রয়েছে যে মানে ঢাকা ইউনিভার্সিটি শেষ, এবার বুয়েটের টার্গেট। হ্যাঁ কি বাত হ্যাঁ। তো পরবর্তীতে ঢাকা মেডিকেলটা আর ভালো লাগছে না, ও ডাক্তার মাক্তার ভালো লাগে না, ডাক্তার পড়তে ভালো লাগে না। তো পরবর্তীতে সে করলো কি যে মানে আমার যে মামাটা ছিলেন উনি হচ্ছে পলাশ, এরা না আমার কথা শুনলে আমার মুখে জুতা মারবে, কিন্তু আমি তাও বলে দিচ্ছি। তো পরবর্তীতে সে আমার জন্য এক প্রকার উন্মাদই ছিল, মানে পাবনা মেন্টালে যাওয়াটা শুধু বাকি ছিল। তো কিন্তু আমার তো তার পছন্দ না, কারণ আমার কথা যে ছেলে মানুষ হবে হচ্ছে একটু সুন্দর, পাটা কিউট থাকবে। আমি পা ধুয়ে এসে বসি, সকাল থেকে এতদিকে দৌড়াদৌড়ি করছি, পাটাই ধুতে ভুলে গেছি। না, পাটা হবে কিউট, পাটা স্যান্ডেল পরবে, মানে আমার এটা মানে পাটা স্যান্ডেল পরবে, এই পেক্স না ওরিয়ন না কোনো কিছু, পাটা ইভেন আমি প্রচুর পাটা লাভার। ওরে কেউ পাগ লাগাতে খবর দেখে বলছিলাম স্যাড স্টোরি করতে, আমি কমেডি হয়ে গেল, পুরো কাফের জন্ম করে ফেলা। পরবর্তীতে মামা তুই কমেডিয়ান অবশ্যই, কমেডি ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস লাগবে না, জামাই লাগবে, খালি জামাই লাগবে আর সবগুলা বয়ফ্রেন্ড লাগবে, চোখের সামনে পড়বে, কোনো বলা বাচ্চা না। তো পলাশ মামা আমার বাসায় দেখা যাচ্ছে, আমাদের গ্রামেরই ছিলেন, তো উনি ওনার মায়ের সাথে বস্তা মাথায় করে নিয়ে মানে গ্রামের সবজি পেঁয়াজ টেয়াজ সবকিছু আনছে আমার বাসায়, কারণ মানে কেন নিয়ে আসছে, আমাকে মোটিভেট করতে পারবে। পেঁয়াজ দিয়ে তখন কয়দিন ছিল যে পেঁয়াজের গহনা পড়বে, সে বস্তা বাইরে নিয়ে এসে নে পর, তুই পেঁয়াজের জামা বানা, কানের দুল পেঁয়াজের। না না, আমার বাসায় এখনো গুড় টুর মানুষ দিয়ে যায়, মানে এমনও পার্সেল মাঝে মাঝে গুড় আসে, দেশি মুরগি আসে, মানুষে পটানোর জন্য সোনা দেয়, হীরা দেয়, করে গুড় দেয়, দেশি মুরগি দেয়। আমি তারপরে এমনও তো পটানোর জন্য দেয় না, মানে খেজুরের গুড়টাও, খেজুরের গুড় পাতা দিই, হাতে মুরগি নিয়ে এসে দেখি আমি তোমার ভালোবাসি না মুরগি, ওরে মানে মাইরা ফেলা, মাটি ভাগ করা, আমি গাছে উঠি, আমি খালি দেখতেছি চোখের সামনে একজন লোক দেশি মুরগি ধরে হাঁটু খাইতে বসে আছে, আই লাভ ইউ। না না, এরা আবার চালাক আছে, কারণ আমি মূলত পছন্দের লিস্টে তো দেখা যাচ্ছে গোল্ড লাভার আছে, গোল্ড দিতে তো টাকা খরচ হবে, আবার পছন্দ তো দেশি খাবারও আছে, তো যেটাতে টাকা কম খরচ হবে দেশি খাবার দিতে, সেই হিসাব করেই দিচ্ছে। হিসাবটা ভালো, হিসাব খুব ভালো। তো তারপরে রাহেনের মানে এখানে তো পলাশ যে এখন অ্যাডিশনাল ডাইরেক্টর, পুরো ডেজিগনেশন বললো না, অফিসারে খেপাবে, ওরা মূর্খ, ওরা মূর্খ, আমি নিজে ভালো থাকি, হ্যাঁ সেটাই, মানে ওরা আমাকে জানে যে আমি খুব মানে সেলফিশ টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কেউ আমাকে খুঁজে বের করতে পারেনি, আর ডিসকভার করতে পারে নাই, আর হাতে পায়ে বড় হয়ে গেছি, কিন্তু মস্তিষ্ক গ্রো আপ হয়নি, এই ভালো। তো পরবর্তীতে তারা, তোর প্রেমটা হলো কখন সেটা বলো। বলতেছি, ও সরি, হ্যাঁ প্রেমের অনেকগুলো স্টেপ আছে, স্টেপ অনেকগুলো পালন করতে হবে, তো মানে
তো পরে মানে রায়হান ওই পলাশ তো মানে হাত পাগলা হচ্ছে, তো এখন রায়হানের লিস্টটা রায়হান এখন হঠাৎ করে 15-20 দিন পরে কল ব্যাক করে, আপনার লাগবে মানে টিচার লাগবে। বললো আপনার যে ডিমান্ড আমার তো সম্ভব না। তখন বলতেছে যে আচ্ছা আপনি তাহলে একটু কমিয়ে বলেন। তাই আমি বললাম কমিয়ে আপনি কি 2000 টাকা আমার পড়াতে পারবেন? তখন বলে ধুর মিয়া, তখন আমার তো বিজ্ঞাপনে খরচ হইতে গেছে 2500 টাকা, তাহলে 2000 কেমনে? আমি বললাম যে আপনি আমার মুখ দেখে দেখে পড়াবেন, আমি দেখতে খুব সুন্দর। তো পরবর্তীতে সে বলে যে আপনি পড়েন কোথায়? তখন বলছি বাংলা কলেজে। তো বলতেছে যে এত কিছু ফেলে দিয়ে ঘাটের মরা বাংলা কলেজে মরতে গেলেন? আমি বললাম যে গেলাম, বাপ দিছে আর কি করবো, বাপ তো আর কিছু দেয় না, আর ভালো মন্দ বাপ কিছু দিতে চায় না। তো পরে সে একদিন এক দেখা করে, দেখা করতে যে আমার পুরো মাথা চান্দি ছোলা হয়ে যায়। এই খাটো খোটো চিকুন চাকুন মানুষ, আমি 5 ফিট 3 আর সে দেখি 5 ফিট 5। তো এই চিকুন চাকুন একটা মানুষ আমি মনে হয় আমি কোলে করে নিয়ে মাথায় নিয়ে দৌড় মারতে পারবো। তো ওর দেখে আমি ভয় পাই গেছি। প্রেম তো কই যাক, প্রেম তো দূরে থাক, আমি ভয়ই পাইছি, আমি ভয় পাইছি। তো পরবর্তীতে একটা পর্যায়ে সে দেখে আমাকে মানে একদিন দেখা করা, 2 দিন দেখা করা, তার মনে হয় হয়তো মনে হয়েছে একটা সুন্দরী মেয়ে পাইছি, ঠিক আছে। তো সে পিছনে লেগে আছে, আর আমার কথা যে এর ঝামেলা যায় না কেন। তখন মেয়েদের এখন একটা টার্গেট থাকে যে মেয়েরা যদি টাকা চায় ছেলেরা ফটে পালায় যায়। তাই আমি বলছি আমার টাকা লাগবে, তো কত? 5000 দিচ্ছে, নন স্টপলি সে দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মানে কোথায় সে আমার পড়াতে এখন ওরাই আমি পড়াই দিচ্ছি, যে সে টাকা দিচ্ছে, মানে সে টাকা দিচ্ছে। দিতে দিতে এমন একটা পর্যায়ে প্রায় 80,000 টাকা পর্যন্ত সে দিয়ে ফেলছে। এখন আমি পালাইছি, আমি সিম টিম বন্ধ করে পালাইছি। তো এখন আমার কলেজে যে বলছে এই মেয়ে আমার টাকা খাইয়ে ফেলছে। আমার কলেজে পোলাপান সবার কাছে বলতে তুই হচ্ছে চিটারি বাটপারি কবে তো শুরু করলি, তুই টাকা পয়সা খাই বলছিস? বলো কই খাইছি। তো একটা পর্যায়ে সে তারপরে মানে একটা পর্যায়ে আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়। তো যে মানে ভালো লাগাটা কেমন, প্রেম না, মানে একটা সিম্প্যাথি কাজ করে যে সে আমার জন্য এত করতেছে, এত কামতেছে, এত অস্থিরতা, মানে তার মানে এত স্যাক্রিফাইস। এবং তারপরে তাকে আমি বলি যে আমি আসলে পড়তে পারছি না, তখন সে আমাকে পড়ানো বা যত প্রকার হেল্প আছে সে করে। মানে বাবা মার কি জিনিস আমি মনে হয় আমি এখন পর্যন্ত আমি বলবো যে রায়হানকে আমি বলবো যে রায়হান মায়ের আদরটা আমি তোমার কাছ থেকে পাইছি। তো তারপরে আমার তো রক্তগত একটা বেইমানি আছে, আমি নিজেই স্বীকার করি। তো চোখ ভেজা কেন? চোখ ভেজা তার কথা মনে পড়ে রায়হান। তো মাহারা সন্তান যেমন হয়ে যায় না, তো আমার রায়হান ছিল সেই মার মতো, এমন এত কেয়ারফুল সে ছিল। কোনোদিন সে আমার মানে কি বলবো, তার কথা মনে পড়লে আমি খুব ইমোশনাল হয়ে যাই যে রায়হান। তো তখন সে আমাকে পড়ায়। আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট খুব ভালো আসে, আমার ইন্টারমিডিয়েটে আসে হচ্ছে জিপিএ 5 না, অরিজিনালি মানে মেন সাবজেক্ট অনুসারে আমার 4.85 আসে, আদার্স হচ্ছে 4 সাবজেক্ট মিলিয়ে 5টা আসে, ইনক্লুড হয় রেজাল্ট। তখন সে আমাকে বলে আমি যে ঢাকা ভার্সিটি চান্স পাবো এটা তো আমি কোনোদিনও ভাবতেও পারিনি। তখন সে আমাকে পড়ানো শুরু করে। ইউসিসিতে আমি কলাবাগানের ইসেতে আমি কোর্সটা করি, পিয়াঙ্গ শপিং সেন্টার, ওখানে আমি কোচিং করি এবং সেই করাই। কোচিং করাতে যেয়ে দেখতেছি যে আমি ফাঁকি পাচ্ছিলাম। সে আমাকে কোচিং করাতে পাঠাতো, আমি চলে যেতাম জাহাঙ্গীরনগরে আরেক জায়গায় প্রেম করতে। মানে আমার কথা ঢাকা শহরে যতগুলো ইউনিভার্সিটি আছে সবকটার সাথেই আমি প্রেম করবো। কারণ শুধু পারিনি জগন্নাথে, মানে জগন্নাথটা আমার পছন্দ হয়নি, আমি ব্যবস্থা করে দিব। মানে ওই জগন্নাথটা আমার হাত থেকে বেঁচে গেছে, তাছাড়া আর মেডিকেল। তো পরবর্তীতে জাহান আমাকে মানে কোচিংয়ে পাঠাতো, খাওয়াই দাওয়ায় আমাকে ডাকতো আদর করে বানু বলে। বানু মানে হচ্ছে মিশরীয় অভিজাত নারীদের বানু বলে সম্বোধন করা হতো। তো বানু বলতো, তো বানু তুমি এটা করো এটা করো। ইভেন এমনও দিন গেছে যে আমি মানে ক্লাসে যাওয়ার জন্য আমাকে খাওয়াই, আমি একটু খাবার প্রিয় মানুষ, খুব এক্সেলেন্ট খাবার খেতে যাই। তো খাবার খাওয়াই বলতো তুমি ক্লাসে যাও আমি আসতেছি। আর আমি বেচারা কি করতাম, ক্লাসে যেতাম শুধুমাত্র জাস্ট অ্যাটেন্ডেন্স দিয়ে সুন্দর ওই কথা ওই ঠিকানা গাড়িটা উঠে জাহাঙ্গীরনগর চলে যেতাম। মানে আরেকটা আবার ফেসবুক, এগুলো কিন্তু সব ফেসবুকে প্রেমটা হয়। সে আবার জাহাঙ্গীরনগরে যার সাথে প্রেম করতো সে আবার হচ্ছে ড্রাম অ্যান্ড ড্রামাটিক্যালে পড়তো। ওই কি যে পায়ের গোড়ালির দিক তাকাই থাকতো না, ও তো আশরাফ, ও হচ্ছে 42 ব্যাচের। আচ্ছা। তো ওর সাথে প্রেম করতে চলে যেতাম। তা আমার কাছে প্রেমটা মানে কেমন ছিল যে গল্প করব, খাবো,
তোর কাছে 2টা টাকা নিব, চলে আসবো, খোদা হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ। আর যদি কখনো তারা দেখা যাচ্ছে যে আমাকে উল্টা প্রপোজ দিত, আমি না সবকিছুতে হো হো করতাম, হ হ করে আমি আর পালাতাম, মানে পরে ফোনটা বন্ধ করে বসে থাকতাম। তখন তারা বলতো কোথায়, কেমন আছো, আমার হ্যাঁ আমি আছি তো ভালো, তুমি ভালো আছো, এই আছো, মানে কথা তাল মিলাতাম, বাট তাদের কাছে আমি কখনোই করতাম না। কারণ আমার একটা এইম ছিল, আমি সবার ক্ষেত্রে একটা কথা বলবো যে তোমরা মুখ ফাউল হও, মুখ ফাউল হও, যা ইচ্ছা তাই করো, কিন্তু নিজেকে সেফ রাখো। কারণ সর্বপ্রথম নিজেকে কেন সেফ রাখা উচিত, নিজেকে যদি আয়নায় ভালো লাগতে হয় তাহলে নিজেকে সেফ রাখা উচিত। কারণ আমি আমার নিজের, যেমন আমি আমার নিজেকে খুব বেশি ভালোবাসি স্টিল, যেমন আমার মনে হয় আমার হাত পা এগুলো দেখতে আমার ভালো লাগে, কারণ আমার মনে হয় আমার এটা কেউ এখনো ব্যাড ইউজটা আমি আসিনি, এই জন্য আমার নিজের কাছে ভালো লাগে। আর এই শিক্ষাটা আমাকে রায়হান দিছে। দেখা যেত যে সে আমার বাবার কাছ থেকে তো আমি কোনো আনকমন কিছু পাইনি, সে সুপার শপে যে আমাকে দেখা যাচ্ছে, মানে প্রথম আমার লাইফে এখনো ঢপের শ্যাম্পুগুলো সেই কিন্তু ইউজ করা শিখায়, যে তোমাকে ঢপের শ্যাম্পু, এবার তোমার চুলগুলো সিল্কি সিল্কি হবে, চুলগুলো কখনো রিবনিং করা যাবে না, সিল্কি সিল্কি হবে বাট লং, মানে তোমার ন্যাচারাল ভাবে চুলগুলো সুন্দর হবে। তুমি একটা মেয়ে, তোমার গায়ে থাকবে সুন্দর স্মেল। তো সেরকম ভাবে রায়হান আমাকে সাজাইছে, এবং ও সাজানো, ও যে আমাকে ব্যাডলি ভাবে যে ওইভাবে তা, ও সাজানোর ধান্দাই ছিল, গড়ে নেওয়া। কিন্তু আগে আমি একটা সময় ছিল যে আমি বললাম না যে পঞ্চ পায়ে দিয়েও হেঁটে বেরোতাম, আমার পায়ে যে নোংরা হচ্ছে আমি এগুলো বুঝতাম না। ইভেন আমি রায়হান আমাকে আমার একটা মিস্টেক আছে যে রায়হান আমাকে শিখিয়েছে যে তুমি দোকানে যে মানে মানুষ, এখনো অনেক মেয়েরাই বলে যে ভাই 1 লিটার দুধ দেন তো, এটা বলে। কিন্তু রায়হান আমাকে বলতো কখনো একটা মেয়ে হয়ে কখনো এই কথা বলবা না, বলবা যে 1 লিটার মিলভিটা দাও, 1 লিটার ড্যানো দাও, নাম আছে এর, কিন্তু তুমি চাইবা না, তুমি কেন মেয়ে হয়ে কেন এটা করবা, বেলা শেষে তোমার একটা পরিচয়, তুমি মেয়ে, তুমি মা। তো সেইভাবে সে আমাকে গড়ে। তখন তারপরে তার চাকরি হয়ে যায়, তো চাকরি হয়ে যাওয়ার পর সে এখন আমাকে বিয়ের প্রপোজ করে যে ঋতু চলো আমরা বিয়েটা করে ফেলি। তো পরবর্তীতে আমি বলেছি যে বিয়েটা করা মানে মানে এই করব না, এই করব না, মানে আমি চিটারি বাটপারি করে যাচ্ছি। তো এর মধ্যে আবার আমার জাহাঙ্গীরনগরে যার সাথে রইল সে আবার কি করে, সেও আমার বিয়ের জন্য আমার মোবাইলটা আটকায়, জাহাঙ্গীরনগরে আমার আটকায় রাখে। আমি আবার এদিকে রায়হানের কাছে যে ভ্যা করে মানে মোবাইল ফালাই থুই, আমার আবার স্বভাব আছে, মানে আমি সেই সময় থেকে স্যামসাংয়ের গ্যালাক্সির ফোনগুলো ব্যবহার করতাম। তো তারা মনে করছে মানে দুর্বল পয়েন্ট, ফোনটা রেখে দিলে আটকায় ফেলবো, কিন্তু আসলে আমার ফোনটা না, আমার মূলত যে ফোন তোরা নিয়ে যা, আমি যাই। তো সেম সেই ফোনটা নিয়ে রাখছে, আর আমি কি করছি যে ফোনটা ফালাইতে এসে মানে অন্য ফোন দিয়ে, অন্য মানুষের ফোন দিয়ে কথা বলছি যে রায়হান আমার তো ফোন নিয়ে নিছে। কে নিছে? আশরাফ। তো আশরাফ কে? ওই জাহাঙ্গীরনগরটা আমার, ও জিজ্ঞেস করে নাই? হ্যাঁ জানে যে তুই আমার খুব খারাপ, আমার খালি প্রেম করে বেড়াই। কি ভালো বয়ফ্রেন্ড রে। তো পরবর্তীতে সে নিজেই যায় বলতো এই আশরাফ ওর ফোন দিয়ে দে। তখন বলতে আমি ওর বিয়ে করবো, বলতে তোর বিয়ে করে একটা কান পট্টি বাড়ি মারবো। ও চিনিস তুই, ও কত বড় লুচ্চা, ও কোথায় খালি ভণ্ডামি করে বেড়ায়, ও একটা বাটপার টাইপের মাইয়া। তখন পরে আশরাফ একটা পর্যায়ে যায় ফোন দিয়ে দেয়, ওদের কথা কাটাকাটি ফোন দিয়ে দেয়। ও বলে যে ওর ক্ষমতা দেখায়, ওর ক্ষমতা দেখায়। আবার এদিকে ওই ক্ষমতা যখন দেখাতে যায় তখন আবার আমার যে পলাশ, ও ঢাকা বসে, ও আবার ওর মধ্যে আসে, ও ফোন দেয়, এই তুই এখানে কেন? না আমি বলে আমি এখন যাবো কোথায়, তো ট্রায়াঙ্গেল শুনছে, তো 4 অ্যাঙ্গেল প্রেম, 4 অ্যাঙ্গেল আমার শুরু হয়ে গেছে, বয়ফ্রেন্ড একসাথে মাঝখানে সে। তখন আমাকে বলে, তখন তো একটা আমার গ্রামের আত্মীয়র মধ্যে যে ঢাকা ভার্সিটিতে পলাশ, তো ও এখন বলে যে তোর বাপের মার কাছে আমি এখনই যাবি চা দিচ্ছি। আর এইদিকে রায়হান গাইবান্ধার ছেলে, ও বলে যে ঋতু তুই কই যাবি, তুই বল আগে। মানে এমনই, মানে পরবর্তীতে একটা পর্যায়ে আমি রায়হানের সাথে করে বাসায় চলে আসি। রায়হানের একটা গুণ ছিল, সে কখনো আমাকে বকা দিত না, কখনোই বকা দিত না। আর ওইটাই মনে হয় তার দোষটা ছিল। আমি বলতাম যে কেমন মানুষ, আমাকে বকা দেয় না, কিছু না, একটা পান্তা ভাত টাইপের লোক। পরে চাকরি হয়ে যায়, তার চাকরি হয়েছে যে ত্রিপল্লিতে পড়তো, তো তার চাকরি হয়ে যায় হচ্ছে সে কুমিল্লাতে ছুটি টেক্সটাইলের। তো ওখানে চাকরি হয়ে যাওয়ার পরে সে একটা পর্যায়ে আমি আবার আমারও ঢাকা ভার্সিটিতে আমি সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলি। এর মধ্যে আমার অনেকটা সেমিস্টারের রেজাল্ট অত ভালো হচ্ছে না। কারণটা হচ্ছে
এতগুলা প্রেম করে এতগুলা ছেলে ঘুরায় ঠিক মতো ক্লাস না করলে তার তো আর কিছু ভালো আসে না। আর এদিকে রায়হান মানে রায়হান ঢাকায় নেই, কিন্তু তাও সে কুমিল্লা থেকে এসে এসে শীট কালেক্ট করতেছে স্যারদের কাছে। ও সবসময় স্যারদের মোটিভেট করতো। তো স্যাররা বলতো যে তুমি এই মেয়েটার জন্য এত কিছু করতেছো কেন, এই মেয়েটা তো তোমার সাথে তো না করে তো ও তো ক্লাসও করে না, কিন্তু তোমাকে তো পোল্ট্রি দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি শীট কালেক্ট করতো, তুমি কি ওর বাবা না মা, ওকে জন্মাইছো? তো পরবর্তীতে রাহিম কোনো কথাই বলতো না, নিশ্চুপ একজন মানুষ, খালি ওর কথা যে একটা লাঠি নিবে, বসে আমাকে পড়াবে, পরে পরীক্ষা দেয়। ইভেন এমনও দিন গেছে পরীক্ষার হলে আমি ঘুমাচ্ছি, মানে লিখতে লিখতে যাই ডিস্টার্ব, সে সুন্দর করে মানে দূর থেকে কিভাবে মানে দরজায় মানে ঢিল আছে না, ঢিল মারবে দরজায়। আপনি মনে হয় জানেন আমাদের তো পাবলিক অ্যাটেন্ড হচ্ছে 4 তলায়, তো 4 তলার সাইডে যখন পরীক্ষাগুলো হয় হল রুমে, তখন দেখা যাচ্ছে যে কেউ কাউকে আসতে দিচ্ছে না, কিন্তু ওয়াশরুমের নাম করে কিন্তু অনেকেই ঢুকার পরে থাই গ্লাস বাড়ি দেয়। তখন ও এইটাও পর্যন্ত করছে, স্যার ওকে ধরছে, তাই তুমি কে? বলে স্যার ওই দেখেন আপনার স্টুডেন্ট ঘুমাচ্ছে, বলতেছে যে মানে স্যাররা সবাই চিনে গেছে ওকে। তো চিনে যাবার পরে মানে একটা পর্যায়ে ও যখন নাই, আমি ছন্নছাড়া হয়ে যাই, প্রচুর ছন্নছাড়া হয়ে যায়। আমি প্রচুর আবদার আমার বেড়ে যায়, আর রায়হানের সাথে চলতে চলতে আমার উচ্চ বিলাসিতা অত্যাধিক মাত্রায় বেড়ে যায়। তো এর মধ্যে আমি অনেকভাবে অসুস্থ হই, সে আমাকে হেল্প করে। তো পরবর্তীতে সে যখন চলে যায় মানে মানে কোনো একটা ঈদের মধ্যে আমি বলতেছি যে রায়হান আমার তো এটা কিনতে হবে, তুমি আসবা না? এর মধ্যে প্রেম নাই, মানে মূলত সন্তান একটা বাবাকে যেভাবে যাচ্ছে সে ওরকমটাই। তো সে বলতে চায় আমি আসতেছি, তুমি টিকিট কাটো, সে বাড়ি যাবে ঈদের মধ্যে, তো তুমি টিকিট কাটো, আমি রাতে হচ্ছে 12টার গাড়িতে যাব, আর তুমি আর সন্ধ্যার মধ্যে আমি আসে তোমার কিছু ঈদের শপিং করে দিচ্ছি। তো সেম তখনও হঠাৎ করে সে কুমিল্লাতেই, আপনি মনে জানেন এখন তো কুমিল্লার হচ্ছে সে ব্রিজটা হয়েছে, কিন্তু আগে তো ব্রিজটা ছিল না, তখন সে স্পটেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও মাই গড। তো সে তারপরে তো লাইফে মারা যাওয়ার পরে তো যখন শুনি যে সে নাই, তখন তোমার কাছেই আসতেছিল তখন? হ্যাঁ, আমাকে শপিং করে দেবে, এবং সে আমাকে শপিং করে দিবে, আমি ওই শপিংটা নিব, প্লাস সে বাড়ি যাবে, আমি তার টিকিটটা দিব। তো তখন আমি খুব একা হয়ে যাই, আর ওই মুহূর্ত আমার কাছে খুবই 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 প্যাথেটিক হয়ে যায়। এবং আমি রায়হান যতই চিকুন চাকুন থাকুক, রায়হানের পা কিন্তু খুব সুন্দর ছিল, আর প্রচুর ফেয়ার ছিল, খুব সুন্দর ফেয়ার একজন মানুষ। এবং তার মৃত সময় তার আমি হাতটা জাস্ট এইভাবে একটু ধরে দেখি যে আমার বানু, আমি ওকে বানু ডাকতাম, ও আমাকে বানু ডাকতো, আমার বানু তুমি কই? তো পরবর্তীতে রায়হান চলে যাওয়ার পরে 6 মাস 1 বছর পরে আমি খুব ছন্নছাড়া হয়ে যাই, ইকোনমিক্যাল দিক দিয়ে বা সব সাইড থেকে খুব ছন্নছাড়া হয়ে যাই, সব সাইড থেকে। কারণ আমার বিলাসিতা বা আমার স্টাইল সম্পূর্ণটা হারিয়ে যায়, সে আর নেই কেউ। ইভেন রায়হানের ফ্যামিলি থেকেও ফোন দেয়, তারা পর্যন্ত আমাকে স্যাম্পিতি জানাচ্ছে যে রায়হান নাই, তুমি এখন কি তুমি ওভারকাম করো, মুভ করো, আমরা তো আছি। তারাও কতক্ষণ আমাকে করেনি, কিন্তু বিষয়টা খুব লাগে। তারপরে আমি আস্তে আস্তে 1 বছর চলে যায়, আমার থার্ড মানে আমাদের তো সেমিস্টার ছিল 8টা, তো 4th সেমিস্টারে আমি ড্রপ দেওয়া শুরু করে দিই, আর আমি রেগুলার হচ্ছে না। কারণ আমি একটা সময় ছিল যে আমাকে খাওয়াই দিচ্ছে, পড়াই দিচ্ছে, সিট কালেক্ট করেছে, এখন সে নাই, একা একা করতে কিন্তু খুব কষ্ট লাগতেছে। আর ক্যাম্পাসের ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে তো আমি তো প্রথম থেকেই নর্মাল আচরণ করছি যে প্রেম, আমার টার্গেট ছিল আমি প্রেম করবো, আর রায়হান আমার খাওয়াই দিবে, আমি খাবো। আমার তো বন্ধু বান্ধব কারোর দরকার নাই, আর বন্ধু বান্ধব সবাই আমাকে খুব জেলাস করতেছে, এর মতন লাইফ আর কে পাবে, গোল্ডেন লাইফ। যখন শুনলো সবাই যে রায়হান আর নাই, স্যাররা শুনলো, সবাই অবাক হয়ে গেল। তো চলে যাওয়ার পরে তখন ছন্নছাড়া হয়ে যায়, অনেক ছন্নছাড়া হয়ে যায়, এবং টাকার জন্য খুব কষ্ট পাই। ইভেন আমি এই যে মোহাম্মদপুরের ট্রাভেল এজেন্সিতেও 1 মাস জব করি, কিন্তু জব করতে গেলে দেখা যায় মেয়ে মানুষটা না
জব করতে গেলে বেশিরভাগই মানে ইফটিজিং, নারী নির্যাতনের মধ্যে পড়ে যায়। যেমন আমার জবের ঢুকলাম, মাত্র বেতন ছিল মাত্র 8,000 টাকা, কিন্তু পরিবেশটা ভালো ছিল। কিন্তু ওখানে কন্ডিশন থাকবে যে তোমাকে লিপস্টিক দিতে হবে, হাই মেকআপ দিতে হবে। তা আমি আবার লিপস্টিক হাই মেকআপ তো পছন্দ করি না, কারণ আমার তো শুরুটাই হয়েছে ন্যাচারালভাবে। ওখানে ডিউটি ছিল হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা। সন্ধ্যার দিক দিয়ে দেখতাম যে ট্রাভেল এজেন্সিতে বিভিন্ন ধরনের মানুষ আসা শুরু করতো, বিভিন্ন এই মোহাম্মদপুরের বিভিন্ন মসি হাবি জাবি দুনিয়া আসে। তাদের চোখগুলো না আমার আর ভালো লাগতো না, মনে হতো যে এই চাকরি করার থেকে আমার মনে হয় চলে যাওয়াটা অনেক ভালো। কারণ তো একটা পর্যায়ে তারা আমারও মুভমেন্ট বুঝতে পারে এবং বোঝার পরে আমি চাকরিটা ছেড়ে দিই। কারণ কারণ আমার তো প্রথম থেকে এইম তো শুরু হয়েছে আমি আমার নিজেকে ভালোবাসি, যে কারণ আমার নিজের স্কিনটা সুন্দর রাখতে হবে, এটা আমার টার্গেট। তো পরবর্তীতে চাকরিটা ছেড়ে দেওয়ার পরে আরেকটা জায়গায় চাকরির একটা কথা হয়, খায়রুল ওখানে আমার চাকরির অফার আসে। এটা আবার আরেকটা মাধ্যম দিয়ে, মানে পরিচিত এক ফ্রেন্ডের মাধ্যম দিয়ে। সে বলে যে তুমি যে এখন সিভিটা দিয়ে আসো। তো সিভি দিতে যে আমার এমন হয় যে সেই ওই লোক হাজি ওনার নাম, তো উনি বর্তমানে ওনার বাড়ি পাবনায় ওনার ঈশ্বরদীতে ওনার রিসোর্ট আছে, খায়রুল হাজি রিসোর্ট। তো ওখানে উনি আমাকে মানে ওনার হচ্ছে বাসা হচ্ছে গ্রিন রোডে। সে আমাকে বলে কি তোমার এখানে অফিস চলো। আমিও না মানে আমার তো দরকার টাকা, আমার এখন আমার ফ্যামিলি আমার কোনো সাপোর্ট করতে পারছে না, কারণ আমার বাবা প্রতিবন্ধকতা, আর মা কতটুকু করবে। মা ঢাকাতে একটা বাসা ভাড়া দেওয়া বা সম্পূর্ণ মাই মেনটেন করতেছে, কারণ বাবা বিজনেস করতে, বাবার বিজনেস দেখি লস খেয়ে বাবা জিরো হয়ে যাচ্ছে। ডে বাই ডে আমার বাবা কোথায় ইমপ্রুভ করবে, বাবা ডোনেশনেই যাচ্ছে। তখন আমার আম্মুর প্রেশার পড়ে যায়, আর আমারও দেখা যাচ্ছে যে মোটামুটি একটা মেয়ে চলার জন্য যা লাগে সেটা তো নিজেরটাই লাগছেই, প্লাস আমার ভাই বোনও আমার দিকে তাকায় রয়েছে যে আপু, কারণ এই অভ্যাসটা রায়হান করে গেছে। আর রায়হানের ইনকাম সোর্সটা ছিল বাসা থেকে নিয়ে আসতো আর নিজে টিউশনি করতো, ওই সোর্সটা পুরোটাই আমার উপর ঢালতো। তো হাজির ওখানে ওই অফিসে যাই। তো যাওয়ার পরে উনি অফিসটা মানে সাজাচ্ছে, উনি দেখানোর পর তো ওনার একটা বেডরুম আছে, ওই বেডরুমে সে আমার নিয়ে যাওয়ার পরে আমার মানে সে আমার খুবই খারাপ লাগে যে আমার ওড়নাটা খুলে ফেললো। এবং খোলার পরে আমি বললাম, আমি তাও হাসতেছি, কোনো কথা বলছি না, কারণ আমার কথা যে সিচুয়েশনটা আমাকে বুঝে নিতে হবে, কারণ আমি জোরাজোরি করলে আমার ঝামেলা হবে। তখন সে মানে একটা পর্যায়ে সে আমাকে বললো যে তুমি আমার সাথে একটু অ্যাটাচড হও, আমি